Now we are going to talk about Lord Byron, one of the greatest second generation English romantic poets. অর্থাৎ ইংলিশ রোমান্টিক কবিদের মধ্যে দ্বিতীয় জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের অন্যতম বিখ্যাত কবি লর্ড বায়রন সম্পর্কে আমরা উইকিপিডিয়া থেকে এখন পড়ব। তার সম্বন্ধে নানান তথ্য জানব। তাহলে দ্বিতীয় জেনারেশনের কবিদের মধ্যে হলেন শেলি, কিটস, যাদের সম্বন্ধে অলরেডি আমরা ভিডিওতে শিখেছি। এখন আমরা শিখব লর্ড বায়রন সম্পর্কে। তাহলে আর আমরা দেরি না করে লর্ড বায়রন সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। জর্জ গর্ডন বায়রন, 6th Baron Byron, FRS, born on 22 January 1788 and died on 19 April 1812, 24, simply known as Lord Byron, was an English poet and peer. তো লর্ড বায়রন, যিনি জর্জ গর্ডন বায়রন বা 6th Baron Byron নামে পরিচিত, ইনি 1788 সালের 22 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1824 সালের 19 এপ্রিল অর্থাৎ 36 বছর বয়সে তিনি মারা যান। তিনি সিম্পলি লর্ড বায়রন নামে পরিচিত। ইনি একজন ইংরেজ কবি এবং পিয়ার। পিয়ার কি সেটা আমরা জেনে নেই। পিয়ার হলো দ্য পিয়ারেজ অফ দ্য ইউনাইটেড কিংডম, comprises most peerages created in the United Kingdom of Great Britain and Ireland after the Acts of Union in 1801 when it replaced the peerage of Great Britain. অর্থাৎ এই পিয়ার বলতে পিয়ারেজ অফ ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেনকে বোঝানো হয়েছে। এটা 1801 সালের অ্যাক্টস অফ ইউনিয়ন আইনের পরে এটা তৈরি হয়েছিল। One of the leading figures of the Romantic movement, Byron is regarded as one of the greatest English poets. অর্থাৎ রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিসিজম বা রোমান্টিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি বায়রনকে ইংরেজ কবিদের মধ্যে অন্যতম বড় কবি হিসেবে মনে করা হয়। বরাবরের মতো রোমান্টিক আন্দোলন সম্পর্কে আমরা জানি, তারপরেও রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিসিজম সম্পর্কে আমরা এখন একটু তথ্যগুলো জেনে নেই। Romanticism was an artistic, literary, musical, and intellectual movement that originated in Europe towards the end of the 18th century and in most cases areas was at its peak in the approximate period from 1800 to 1850. অর্থাৎ রোমান্টিসিজম হলো একটা শৈল্পিক, সাহিত্যিক, সঙ্গীতের এবং বুদ্ধিগত আন্দোলন যেটা ইউরোপে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে শুরু হয়েছিল এবং এর সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল 1800 থেকে 1850 সালের মধ্যে। অর্থাৎ রোমান্টিসিজম বা রোমান্টিক আন্দোলনটি ইংরেজি সাহিত্যে প্রায় 50 বছর ছিল। তারপরে অবশ্য ভিক্টোরিয়ান যুগ চলে আসে, সেটা নিয়ে আমরা পরে শিখব। এখন আমরা রোমান্টিক বা আন্দোলন বা রোমান্টিসিজমের অন্যতম বিখ্যাত কবি বায়রন সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব। He remains widely read and influential. লর্ড বায়রন সর্বাধিক পঠিত কবি এবং একজন প্রভাবশালী কবি। Among his best known works are the lengthy narrative poems Don Juan. তার বিখ্যাত, সবচেয়ে বেশি জনপ্রিয় বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে লম্বা ন্যারেটিভ পোয়েম বা বর্ণনামূলক কবিতা হলো একটা হলো ডন জুয়ান এবং আরেকটি হলো চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। Many of his shorter lyrics in Hebrew melodies also became popular. অর্থাৎ তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে লম্বা দীর্ঘ বর্ণনামূলক কবিতা হলো ডন জুয়ান এবং চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এবং তার অনেক ছোট ছোট লিরিক্সের মধ্যে কিছু কবিতা হলো সেটা হলো হিব্রু মেলোডিজ জনপ্রিয় হয়। তো এখন আমরা একটু সংক্ষেপে আইডিয়া নেই ডন জুয়ান কবিতাটি কি নিয়ে। ইন ইংলিশ লিটারেচার, ডন জুয়ান 1819 to 1824 by Lord Byron is a satirical epic poem that portrays Don Juan not as a womanizer but as a man easily seduced by women. As genre literature, Don Juan is an epic poem written in ottava rima and presented in 16 cantos. অর্থাৎ ইংরেজি সাহিত্যে ডন জুয়ান লর্ড বায়রনের লিখিত একটি কবিতা। এই কবিতাটি 1819 থেকে 1824 সালের মধ্যে লিখিত হয়েছে। এটা একটা ব্যঙ্গাত্মকমূলক কবিতা এবং এপিক পোয়েম বা মহাকাব্যিক কবিতা, যেখানে ডন জুয়ান এই কবিতার মূল চরিত্র ডন জুয়ানকে
উম্যানাইজার হিসেবে চিত্রিত করা হয়নি, বরং এমন একজন মানুষ হিসেবে চিত্রিত করেছে যিনি মহিলাদের দ্বারা তিনি সেডিউসড হয়েছেন, ইজিলি সেডিউসড হয়েছেন বা প্রলুব্ধ হয়েছেন। তো সাহিত্য হিসেবে ডন জুয়ান একটা এপিক পয়েম বা মহাকাব্যিক কবিতা, যেটাতে অট্টাভা রাইমা নামে একটি ছন্দ ব্যবহৃত হয়েছে, এবং এই কবিতার বইটি 16টি ক্যান্টুস বা 16টি ভাগে বিভক্ত হয়েছে। তাহলে এটা একটা কবিতা হলো, এটাকে এপিক পয়েম বলা হয়, কারণ এর দৈর্ঘ্যটা এপিক বা মহাকাব্যের মতোই। আর ডন জুয়ানের মূল কেন্দ্রীয় চরিত্র হলো ডন জুয়ান নিজেই। এবার আমরা চাইল্ডস হ্যারোল্ডস পিলগ্রিমেজ সম্পর্কে একটু আইডিয়া নেই, লর্ড বায়রনের আরেকটি বিখ্যাত কবিতা। চাইল্ডস হ্যারোল্ডস পিলগ্রিমেজ ইজ আ লং ন্যারেটিভ পোয়েম ইন 4 পার্টস রিটেন বাই লর্ড বায়রন। অর্থাৎ চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ এটা একটা লম্বা বর্ণনামূলক কবিতা, 4 অংশে বিভক্ত, লর্ড বায়রনের লেখা। দ্য পোয়েম ওয়াজ পাবলিশড বিটুইন 1812 অ্যান্ড 1818, অর্থাৎ 1812 সাল থেকে 1818 সালের মাঝামাঝি সময়ে কবিতাটি প্রকাশিত হয়। Dedicated to Lanthi, it describes the travels and reflections of a world-weary young man. তো এই কবিতাটি ল্যান্থি নামে একজনকে ডেডিকেট করা হয়। এই কবিতাটিতে একটা সারা পৃথিবীতে ভ্রমণকারী ক্লান্ত ইয়াং ম্যানের ভ্রমণ এবং তার চিন্তা চেতনার বর্ণনা হয়েছে। হু ইজ ডিসিলিউশনড উইথ আ লাইফ অফ প্লেজার অ্যান্ড রিভেলরি, যে তার পার্থিব জীবনের আনন্দের ব্যাপারে খুবই ডিসিলিউশন বলতে নিরুদ্বেগ, যার কোনো আবেগ অনুভূতি কাজ করে না। আচ্ছা, আমরা শিখলাম লর্ড বায়রনের ডন জুয়ানের কথা শিখলাম, এবং চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া নিলাম। এখন তার আর একটি ছোট কবিতা যেটাও খুবই বিখ্যাত, হেব্রু মেলোডিজ, এই কবিতাটি সম্পর্কে আমরা একটু শিখি। হেব্রু মেলোডিজ ইজ এ কালেকশন অফ 30 পোয়েমস বাই লর্ড বায়রন। অর্থাৎ হেব্রু মেলোডিজ এর একটা নির্দিষ্ট কোনো কবিতা নয়, এটা 30টি কবিতার সংকলন, অর্থাৎ একটাকে কাব্যগ্রন্থ বলতে পারি। They were largely created by Byron to accompany music composed by Isaac Nathan, who played the poet melodies which he claimed incorrectly dated back to the service of the temple in Jerusalem. অর্থাৎ জেরুজালেমে, ইসরায়েলের যে জেরুজালেমের যে টেম্পলের সেবায় তিনি এই হিব্রু মেলোডিসগুলো রচনা করেছিলেন। এটা একটা 30টি কবিতার সংকলন। এই হলো হেব্রু মেলোডিজ সম্পর্কে। আমরা এখন বায়রন সম্পর্কে আরও নতুন কিছু তথ্য জানব। হি ট্রাভেলড এক্সটেন্সিভলি অ্যাক্রস ইউরোপ, অর্থাৎ বায়রন ইউরোপ মহাদেশের সর্বত্র ব্যাপক ভ্রমণ করেছেন, স্পেশালি ইন ইটালি, বিশেষ করে তিনি ইটালিতে ভ্রমণ করেছেন। তো আমরা ইটালি সম্পর্কে জানি, তারপরেও আমরা একটু দেখি নেই। ইটালি, অফিসিয়ালি দ্য ইটালিয়ান রিপাবলিক, অর্থাৎ এটাকে ইটালিয়ান প্রজাতন্ত্র বলা হয়, is a country consisting of a peninsula delimited by the Alps and several islands surrounding it. তাহলে ইটালি হলো একটা দেশ যেখানে আল্পস এবং এর আশপাশে অনেকগুলো আইল্যান্ড আছে। ইটালি ইজ লোকেটেড ইন দ্য সেন্টার অফ দ্য মেডিটেরিয়ান সি, অর্থাৎ ভূমধ্য সাগরের ঠিক মাঝ বরাবর ইটালি দেশটি অবস্থিত, ইন দ্য সাদার্ন ইউরোপ মহাদেশের দক্ষিণে, অ্যান্ড ইজ অলসো কনসিডার্ড পার্ট অফ ওয়েস্টার্ন ইউরোপ, এবং ইটালিকে পশ্চিম ইউরোপের একটি দেশ মনে করা হয়। তাহলে বায়রন ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিশেষ করে ইটালিতে। ওয়ার হি লিভড ফর 7 ইয়ার্স ইন দ্য সিটিজ অফ ভ্যানিস, রাভেনা অ্যান্ড পিসা, অর্থাৎ ইটালির 3টা বিখ্যাত শহর পিসা, রাভেনা এবং ভেনিসে তিনি 7 বছর কাটিয়েছিলেন বা বসবাস করেছিলেন। ডিউরিং হিজ স্টে ইন ইটালিতে তার অবস্থানকালে হি ফ্রিকোয়েন্টলি ভিজিটেড হিজ ফ্রেন্ড, তিনি প্রায়ই তার বন্ধুর সাথে দেখা করতেন, অ্যান্ড ফেলো পোয়েট, একই সহকর্মী কবি, পার্সি বেশি শেলি সম্পর্কে আমরা অলরেডি একটা ভিডিও করেছি। আমি আবার বলছি, রোমান্টিক যুগের দ্বিতীয় জেনারেশনের 3জন কবি, শেলি, কিটস, বায়রন। তো এই বায়রন এই ইংরেজ কবি, রোমান্টিক কবি পার্সি বেশি শেলির সাথে ইটালিতে দেখা করতে যেতেন, ইটালিতে যখন তিনি ছিলেন। শেলি সম্পর্কে আমরা যদিও জানি, আরেকটু বলি। পার্সি বেশি শেলি ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ইংলিশ রোমান্টিক পোয়েটস, ইংরাজি রোমান্টিক কবির একজন বিখ্যাত কবি। আমেরিকান লিটারি ক্রিটিক হ্যারল্ড ব্লুম ডিসক্রাইবস হিম অ্যাজ এ সুপার ক্রাফটসম্যান, আ লিরিক পোয়েট উইদাউট রিভাল, অ্যান্ড শিওরলি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড স্কেপটিক্যাল ইন্টেলেক্টস এভার টু রাইট এ পোয়েম। অর্থাৎ আমেরিকার বিখ্যাত সাহিত্য সমালোচক হ্যারল্ড ব্লুম শেলিকে বর্ণনা করেছেন একজন দক্ষ শিল্পী হিসাবে, এমন একজন গীতিকবি যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এবং নিশ্চিত
একজন খুবই আধুনিক উন্নত আহ, সন্দেহপরায়ণ বুদ্ধিজীবী, যিনি এর পূর্বে কবিতা লিখেছেন। Later in life, Byron joined the Greek War of Independence, fighting the Ottoman, and died leading a campaign during that war, for which Greeks revere him as a folk hero. অর্থাৎ পরবর্তী জীবনে বায়রন গ্রিসের স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন, যখন তারা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তো এখন আমরা একটু তথ্যটা নেই যে গ্রিক স্বাধীনতা যুদ্ধটা কি। দ্য গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অলসো নোন অ্যাজ দ্য গ্রিক রিভলিউশন অফ 1821 অর গ্রিক রিভলিউশন, 1821 সালে গ্রিক রিভলিউশন বা গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, গ্রিসের স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত, ওয়াজ এ সাকসেসফুল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এটা একটা সফল স্বাধীনতার যুদ্ধ, বাই গ্রিক রিভলিউশনারিজ, যার নেতৃত্ব দিয়েছিলেন গ্রিসের বিপ্লবীরা, অ্যাগেনস্ট দি অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, বিটুইন 1821 টু 1829, অর্থাৎ প্রায় 8 বৎসর ব্যাপী 1821 থেকে 1829 সাল পর্যন্ত গ্রিসের বিপ্লবীরা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়েছেন সেটাকে গ্রিক স্বাধীনতা যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে লর্ড বায়রন অংশগ্রহণ করেছিলেন। ফাইটিং দি অটোমান এম্পায়ার, তিনি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমরা একটু অটোমান সাম্রাজ্য সম্পর্কে একটু সংক্ষিপ্ত তথ্য নেই। The Ottoman Empire was a state that controlled much of the southeastern Europe, western Asia and northern Africa between the 14th and early 20th centuries. অর্থাৎ 1400 সাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত অটোমান সাম্রাজ্য বলতে এমন একটা রাষ্ট্রকে বোঝায় যেটার অধিকাংশ এলাকা ছিল ইউরোপের দক্ষিণ পূর্ব এলাকা, পশ্চিম এশিয়া ছিল এবং আফ্রিকা মহাদেশের উত্তর এলাকাটা ছিল। It was founded at the end of the 13th century in northwestern Anatolia in the town of Sogut by the Turkoman tribal leader Osman I. অর্থাৎ এই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1300 শতকের শেষের দিকে উত্তর পশ্চিম আনাতোলিয়ার সগুত শহরে টার্কম্যান উপজাতির নেতা ওসমান ওয়ান কর্তৃক এই সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে এখানে ওসমান থেকে অটোম্যান সাম্রাজ্য নামে পরিচিত হয়। এই সাম্রাজ্যর আন্ডারে ছিল গ্রিস বা গ্রিক দেশটি। এই দেশের স্বাধীনতা সংগ্রামে লর্ড বায়রন রোমান্টিক কবি যুদ্ধ করেছিলেন। ডাইড লিডিং এ ক্যাম্পেইন ডিউরিং দ্যাট, এবং ওই যুদ্ধের সময় তিনি মারা যান। ফর হুইজ গ্রিক্স রিভিয়ার হিম অ্যাজ এ ফোক হিয়ারো, এর কারণে গ্রিসের মানুষেরা লর্ড বায়রনকে ফোক হিয়ারো নামে তাকে শ্রদ্ধা করে। তো গ্রিক্স বলতে কাদের বোঝাচ্ছে সেটা আমরা একটু জেনে নেই। The Greeks or Hellenes are an ethnic group native to the eastern Mediterranean and the Black Sea regions, namely Greece, Cyprus, Albania, Italy, Turkey, Egypt and to a lesser extent other countries surrounding the Mediterranean Sea. অর্থাৎ গ্রিক বা হেলেনিস বলতে একটা জাতিকে বোঝায় যে জাতিটা পূর্ব ভূমধ্য সাগরের নেটিভ বা স্থানীয় অধিবাসী এবং ব্ল্যাক সি কালো কৃষ্ণ সাগরের অধিবাসী, অর্থাৎ গ্রিস, সাইপ্রাস, আলবানিয়া, ইটালি, তুরস্ক, মিশর এবং আরও কিছু কিছু ক্ষেত্রে ভূমধ্য সাগরের আশপাশের এলাকার মানুষদেরকে, স্থানীয় মানুষদেরকে গ্রিক বা হেলেনিস বলা হয়। এই এলাকার মানুষরা লর্ড বায়রনকে ফোক হিয়ারো হিসাবে সম্মান এবং শ্রদ্ধা করে। ফোক হিয়ারো কি সেটাও আমরা একটু জেনে নিই। এ ফোক হিয়ারো বলতে ন্যাশনাল হিরো is a type of hero, real, fictional or mythological, with their name, personality, deeds embedded in the popular consciousness of a people, mentioned frequently in folk songs, folk tales and other folklore, and with modern trope status in literature, art and film. অর্থাৎ ফোক হিরো বা জাতীয় হিরো সেই ধরনের হিরো, সেটা বাস্তবের হতে পারে, কাল্পনিক হতে পারে বা কোনো মিথোলজিক্যাল পৌরাণিক কাহিনী হতে পারে, যেখানে তাদের নাম থাকবে, ব্যক্তিত্ব থাকবে, তাদের কর্ম থাকবে, ওই এলাকার মানুষদের মাঝে মানুষের সচেতনতায়, জনপ্রিয় সচেতনতায় সেটা উল্লেখিত থাকে এবং যেটা ওই এলাকার মানুষের ফোক সং, লোকসঙ্গীতে, লোকগল্পে এবং অন্যান্য লোকসাহিত্যে বারবার উল্লেখ করা হয়। এটাই হলো জাতীয় হিরো। তাহলে আমরা বুঝলাম লর্ড বায়রন গ্রিসে কি পরিমাণ জনপ্রিয়। আমরা পরের চ্যাপ্টারে যাই। হি ডাইড ইন 1824 অ্যাট দ্য এজ অফ 36। এই কথাটা বারবার আমাদের জানা দরকার। লর্ড বায়রন 1824 সালে মাত্র 36 বছর বয়সে মারা যান, ফ্রম আ ফেভার কন্ট্রাক্টেড আফটার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিজ অফ
মিসলঙ্ঘি, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড মিসলঙ্গিতে আক্রান্ত হওয়ার পরে, জ্বরে আক্রান্ত হওয়ার পরে লর্ড বায়রন 1824 সালে 36 বছর বয়সে মারা যায়। তো এখন আমরা দেখি ফার্স্ট সিজ অফ মিসলঙ্ঘি জিনিসটা কি। দ্য ফার্স্ট সিজ অফ মিসলঙ্গি ওয়াজ অ্যান অ্যাটেম্প্ট বাই অটোম্যান ফোর্সেস টু ক্যাপচার দ্য স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড পোর্ট টাউন অফ মিসলঙ্গি ডিউরিং দ্য আর্লি স্টেজেস অফ দ্য গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ গ্রিক স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকের সময়কালে মিসলঙ্গি বন্দর শহরে অবস্থিত কৌশলগতভাবে অবস্থিত মিসলঙ্গি বন্দরটাকে ক্যাপচার বা দখল করার জন্য অটোম্যান শক্তির যে প্রয়োগ বা যে চেষ্টা, সেটাকে বলা হয় ফার্স্ট সিজ অফ মিসলঙ্গি। এবং সেকেন্ড সিজ অফ মিসলঙ্গিটাও আমরা একটু জেনে নেই। The second siege of Missolonghi was a second attempt by Ottoman forces to capture the strategically located port town of Missolonghi during the third year of the Greek War of Independence 1823। অর্থাৎ 1823 সালে অটোমান সাম্রাজ্যের শক্তি অর্থাৎ সেনাবাহিনীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিসলঙ্গি বন্দরটি গ্রিক স্বাধীনতা যুদ্ধের তৃতীয় বৎসরে অর্থাৎ 1823 সালে যে জয় করার যে প্রচেষ্টা করেন, সেটাকে বলা হয় সেকেন্ড সিজ অফ মিসলঙ্গি। হিজ অনলি ম্যারিটাল চাইল্ড অ্যাডা লাভলেস is regarded as a foundational figure in the field of computer programming based on her notes for Charles Babbage's analytical engine। অর্থাৎ জর্জ বায়রনের একমাত্র বৈবাহিক সন্তান হলো অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসকে আধুনিক কম্পিউটার প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। তিনি তার চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর ভিত্তি করে তিনি কাজ করেছিলেন। তো অ্যাডা লাভলেস বায়রন সম্পর্কে আমরা একটু তথ্য নেই। লর্ড বায়রনের একমাত্র মেয়ে, তার ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। অগাস্টা অ্যাডা কিং, কাউন্টিস অফ লাভলেস, ওয়াজ অ্যান ইংলিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড রাইটার। লর্ড বায়রনের মেয়ে একজন দক্ষ গণিতবিদ ছিলেন এবং লেখক ছিলেন। চিফলি নন ফর হার ওয়ার্ক অন চার্লস ব্যাবেজেস প্রপোজড মেকানিক্যাল জেনারেল পারপাস কম্পিউটার। তো যিনি চার্লস ব্যাবেজ আরেকজন কম্পিউটার বিজ্ঞানীর, চার্লস ব্যাবেজ জেনারেল পারপাস কম্পিউটার নিয়ে তিনি কাজ করেছেন। দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেছেন। শি ওয়াজ দ্য ফার্স্ট টু রিকগনাইজ দ্যাট মেশিন হ্যাড অ্যাপ্লিকেশনস বিয়ন্ড। তিনি প্রথম বলেছেন যে মেশিন অনেক কিছুই করতে পারে। এবার তিনি আর কি করেছেন, কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একজন ফাউন্ডেশনাল ফিগার বা প্রতিষ্ঠাতা হিসেবে মনে করা হয়। তো কম্পিউটার প্রোগ্রামিং সম্বন্ধে আমরা মোটামুটি বুঝি। এবং তিনি তার কি কাজ করেছেন, চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে তিনি কাজ করেছেন। চার্লস ব্যাবেজের ছবি আমরা দেখতে পাচ্ছি। চার্লস ব্যাবেজ ওয়াজ অ্যান ইংলিশ পলিম্যাথ। ইনি ইংল্যান্ডের একজন বহুবিধ পণ্ডিত, ম্যাথমেটিশিয়ান, ফিলোসফার, ইনভেন্টর অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ব্যাবেজ অরিজিনেটেড দ্য কনসেপ্ট অফ এ ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটার। তো ইনি একজন পলিম্যাথ বলা হয়, অর্থাৎ যিনি সব্যসাচী, সব বিষয়ে পারদর্শী। ইনি গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। চার্লস ব্যাবেজ তিনি প্রথম একটা ডিজিটাল প্রোগ্রাম সমৃদ্ধ কম্পিউটারের তৈরি করেছিলেন। বায়রনস এক্সট্রা ম্যারিটাল চিলড্রেন ইনক্লুড অ্যালেগ্রা বায়রন। তো বায়রনের বৈবাহিক সন্তান অ্যাডা লাভলেস বায়রন সম্পর্কে আমরা জানলাম। তিনি কম্পিউটারের জনক বলা হয় ওনাকে। আর তার বিবাহ বহির্ভূত সন্তানের মধ্যে একজন হলো অ্যালেগ্রা বায়রনের হু ডাইড ইন চাইল্ডহুড। এই অ্যালেগ্রা বায়রন শৈশবে মারা গিয়েছিল। তার পরিচয়টা দেই। ক্লারা অ্যালেগ্রা বায়রন ওয়াজ দ্য ইলেজিটিমেট ডটার অফ দ্য পোয়েট জর্জ গর্ডন, লর্ড বায়রন অ্যান্ড ক্লেরমন্ট। অর্থাৎ ক্লেরমন্ট এবং লর্ড বায়রনের মাঝে একটা সন্তান হয়েছিল। তার ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটা ছোটোবেলায় মারা যায়। ইনি লর্ড বায়রনের সন্তান। অ্যান্ড পসিবলি এলিজাবেথ মেডোরা লেই, ডটার অফ হিজ হাফ সিস্টার অগাস্টা লেই। তো এলিজাবেথ মেডোরা লেই সম্বন্ধে পড়ি, ওয়াজ দ্য থার্ড ডটার অফ অগাস্টা লেইয়ের তৃতীয় সন্তান। ইট ইজ ওয়াইডলি স্পেকুলেটেড দ্যাট, এটা ধারণা করা হয় ব্যাপকভাবে যে শি ওয়াজ ফাদার্ড বাই হার মাদার্স হাফ ব্রাদার লর্ড বায়রন, অলদো হার মাদার্স হাজব্যান্ড কলোনেল লেই ওয়াজ হার অফিসিয়াল ফাদার। তো আমরা লর্ড বায়রন ইংরাজি সাহিত্যের একজন জনপ্রিয় সেকেন্ড জেনারেশনের কবি সম্পর্কে জানলাম। এখন আমরা লর্ড বায়রনের একটা ছবিটা আমরা দেখে নিই। এই হলো লর্ড বায়রনের ছবি। লর্ড বায়রন জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের, যার নাম হলো জর্জ গর্ডন বায়রন। 22 জানুয়ারি 1788 জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের লন্ডন শহরে তিনি জন্মগ্রহণ করেন।
লন্ডন হলো ইংল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। আর তিনি মারা যান 36 বছর বয়সে 19 এপ্রিল 1824 সালে। মারা গেছেন অটোমান সাম্রাজ্যের ইটোলিয়ার মিসলঙ্গি নামক জায়গায়। মিসলঙ্গি সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। তিনি মারা গেছেন বর্তমান গ্রিসের এটিলোয়া আকারনেইয়া এলাকায়। তার রেস্টিং প্লেস হলো নটিংহ্যামশায়ারের হাক হল নামক জায়গায় মেডাগেল কাছে চার্চ অফ সেন্ট মেরি, এই জায়গাতেই লর্ড বায়রনকে সমাধিস্থ করা হয়। তার পেশা ছিল তিনি একজন পয়েট এবং পলিটিশিয়ান, তিনি কবি ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তার লেখাপড়া হলো অ্যাবারডিন গ্রামার স্কুলে লেখাপড়া করেছেন এবং তিনি হ্যারো স্কুলে 1801 থেকে 1805 সাল পর্যন্ত লেখাপড়া করেছেন। আলমা ম্যাটার অর্থাৎ তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে 1805 থেকে 1808 সাল পর্যন্ত পড়াশোনা করেছেন। তার স্পাউস হলো অ্যানা ইসাবেল মিলব্যাঙ্কি। বিয়ে করেছেন 1815 সালে এবং 1816 সালে তারা আলাদা হয়ে যান। তার পার্টনার ছিলেন ক্লেরমন্ট ইনি, এবং তার সন্তান হলো অ্যাডা লাভলে, যার সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি, এবং অ্যালেগ্রা বায়রন তার আর একটা সন্তান, তার সম্বন্ধে জেনেছি, এবং এলিজাবেথ মেডোরা লেই, এটাও আমরা আইডিয়া সম্ভবত তার সন্তান। তার প্যারেন্টসের নাম হলো জন ম্যাট জ্যাক বায়রন তার বাবা, তার মায়ের নাম হলো ক্যাথারিন গর্ডন। তার রিলেটিভস হলো ভাইস অ্যাডমিরাল দি অনারেবল জন বায়রন, তার গ্র্যান্ডফাদার। এটা হলো লর্ড বায়রনের সিগনেচার। মেম্বার অফ দ্য হাউস অফ লর্ডস টেম্পোরাল, তো লর্ড বায়রন এই সময় মেম্বার অফ দ্য হাউস অফ লর্ড টেম্পোরাল ছিলেন, হেরিডিটারি পিয়ারেজ ছিল তার। 13ই মার্চ 1809 থেকে 19 এপ্রিল 1824 পর্যন্ত। তার আগে ছিলেন 5th ব্যারন বায়রন, তারপরে এসেছেন 7th ব্যারন বায়রন, আর তিনি হলেন 6th ব্যারন বায়রন। তাহলে আমরা লর্ড বায়রন সম্পর্কে মোটামুটি তথ্য পেলাম। তাহলে এই হলো লর্ড বায়রন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। ইনি, আবার বলছি, শেলি কিটস বায়রন, এই তিনজনকে বলা হয় রোমান্টিক যুগের দ্বিতীয় জেনারেশনের কবি। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের কমেন্টকে জানাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।